আবিরের নিগুড়ো আঁখি যুগলে অসহায়ত্বের ছাপ। মেঘ অভিনিবিষ্টের ন্যায় আবিরের জলসিক্ত নয়নের পানে তাকিয়ে আছে। হৃৎপিণ্ডের তীব্র কম্পনে মেঘের গায়ের রক্ত প্রবল বেগে টকবক করছে। আবিরের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। অনবরত তীর তীর করে ঠোঁট কাঁপছে। মাথা থেকে ঘামের রেখা কপালের পাশ বেয়ে গড়িয়ে পড়ছে। আবিরের শীতল দুচোখ মেঘের অভিমুখে। মেঘ আনমনে কত কিছু ভেবে হঠাৎ পল্লব ঝাপটে প্রশ্ন করল, কি স্বপ্ন দেখেছেন? সংকটাপন্ন পরিস্থিতিতে মেঘের প্রশ্ন শুনে নড়ে উঠল আবির। তবে তখনও গভীর দৃষ্টিতে চেয়ে আছে। থমথমে গলায় উত্তর দিল, দুঃস্বপ্নের কথা বলতে নেই। আমি মরে গেলেও এই স্বপ্ন সত্যি হতে দেব না। মেঘ ঠোঁট উল্টে চোখ গোল গোল করে অসহায় মুখ করে চেয়ে আছে। আবির পরক্ষণেই বলে উঠল, আচ্ছা শোন। জি। তোর শরীর কেমন এখন? আলহামদুলিল্লাহ ভালো। এখনো কষ্ট হয় বা অন্য কোনো সমস্যা? শ্বাসকষ্ট হয় না, তবে অন্য সমস্যা আছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি সমস্যা? বলিসনি কেন আগে? একটু থেমে আবারও বলে উঠল, আমি তানভীরকে বলে রাখবো, কাল সকালে মামুনিকে নিয়ে ডাক্তারের। এর মধ্যে মেঘ আবেগময় কণ্ঠে বলল, কাউকে অতিরিক্ত মিস করার সমস্যা। কোন ডাক্তারকে দেখাবো বলুন? আবিরের কথা বন্ধ হয়ে গেছে। মেঘের এমন কথায় আবিরের চোখে মুখে খানিক উজ্জ্বলতা ফুটে উঠেছে। নিদারুণ অনুভূতিরা বক্ষ স্পন্দন বাড়াতে ব্যস্ত। আবির নিশ্চুপ হয়ে চেয়ে আছে অপরূপ সেই মুখমণ্ডলে। মেঘ আহ্লাদি কণ্ঠে আবারও শুধালো, বলুন না, কোন ডাক্তার দেখাবো? আবির ভ্রু কুঁচকে গুরুভার কণ্ঠে বলল, সব বিষয় মজা করিস না মেঘ। শারীরিক কোনো সমস্যা মনে হলে ডাক্তার দেখাস প্লিজ। অভিমানের দমকা হাওয়া বয়ে গেল মেঘের মনে। মেঘ ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে জানতে চাইল, মানসিক সমস্যা হলে কি করব? তোর মানসিক সমস্যা শোনার জন্য তো আমিই আছি। এই ডাক্তার চলবে না? মেঘ ফিক করে হেসে বলল, আপনি ডাক্তার? সার্টিফিকেটটা দেখাবেন প্লিজ। আবির চোখ সরু করে বলে উঠল, সার্টিফিকেটটা না হয় দেশে ফিরেই দেখালাম। টুকটাক কথা চলল কিছুক্ষণ। আবিরের মন ভালো করতে অল্প স্বল্প দুষ্টামিও করেছে মেঘ। কিন্তু আবিরের মন ভালো হওয়ার বিন্দুমাত্র লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না। এদিকে রাত গভীর হচ্ছে। ঘুমে মেঘের চোখ বন্ধ হয়ে আসছে। মেঘ নিজের প্রতি খুব ক্ষুব্ধ হচ্ছে। আবির আজ খুব মনোযোগী। মেঘ যা জিজ্ঞেস করছে সবেতেই তার আদর মাখা উত্তর রেডি। এই অপরূপ মুহূর্ত রেখে ঘুমানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই মেঘের। কিন্তু চোখ যেন মেঘের ইচ্ছেকে পাত্তা দিচ্ছে না। আবিরের কথার মাঝে ঘুমের আবেশে বারবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টা খেয়াল করে আবির অত্যন্ত নমনীয় স্বরে জিজ্ঞেস করল, ঘুম পাচ্ছে? মেঘ চোখ বড় বড় করে তাকিয়ে জবাব দিল, কই, না তো। আবির মলিন হেসে বলল, জোরে কথা বলতে হবে না। আমি পালিয়ে যাচ্ছি না। ঘুমান। ঘুম চলে গেছে। কে চলে গেছে কে যায়নি সেটা পরে দেখছি। আপাতত কল না কেটে ফোনটা পাশে রেখে চোখ বন্ধ করুন। মেঘ আঁতকে উঠে চাইল আবিরের অভিমুখে। হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক। হৃৎপিণ্ডের পিটপিট শব্দ বেড়েই চলেছে। কল না কেটে। কথাটা যেন মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। মেঘ থমথমে কণ্ঠে বলল, কল না কাটলে ঘুম আসবে না। আবির গুরুভার কণ্ঠে জানালো, সেটা আমি বুঝবো। এখন যা বলছি করুন। আবিরের ক্ষিপ্ত নয়নজোড়া দেখে মেঘ ঢোক গিলে বালিশের পাশে ফোন হেলান দিয়ে রেখে গায়ে পাতলা কাঁথা জড়িয়ে শুয়ে পড়েছে। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল, কল কাটবেন কখন? আমার লজ্জা লাগছে। আবিরের নিরুদ্যম কণ্ঠের জবাব, লজ্জা লাগছে যেহেতু চোখ বন্ধ করে রাখ। বেশরমের মতো তাকিয়ে থাকতে কে বলেছে? মেঘ চোখ মুখ কুঁচকে কণ্ঠ ভারী করে বলল, আপনি এটা বলতে পারলেন? আবির গম্ভীর গলায় বলল, চোখ বন্ধ। আর একবার চোখ খুলে খবর আছে। মেঘ চোখ বন্ধ করে কাট কাট গলায় জানালো, আপনি কিন্তু নিজ দায়িত্বে কল কেটে দিবেন। আবিরের আর কোনো জবাব এলো না। বৈদ্যুতিক বাতির আলোতে আলোকিত রুমে ফ্যানের বাতাসে মেঘের চুলগুলো অনবরত উঠছে। আবির অবাক লোচনে সেই দৃশ্য দেখতে ব্যস্ত। মেঘের মুখের প্রতিটা পশম সূক্ষ্ম নেত্রে পরখ করছে আবির। মেঘের ফর্সা কপলের নিকষ কালো তিলটা
খুব বেশি আকৃষ্ট করছে। আবিরের হৃদয় কেঁপে উঠেছে, শরীর জুড়ে অজানা শিহরণ। কিছু সময়ের মধ্যে মেঘের নিঃশ্বাসের শব্দ জোরালো হলো। রাত 2:17 মেঘ গভীর ঘুমে নিমগ্ন। আবির ফোনের অপর পাশ থেকে গভীর মনোযোগ দিয়ে তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত। ভোরের মৃদু আলো আর বৈদ্যুতিক বাতির আলোতে মেঘের রুম ঝলমল করছে, চোখে আলো লাগছে। মেঘ ঘুমের মধ্যেই ভ্রু কুঁচকে নড়ে উঠল। কপালে হাত রেখে চোখ ঢাকার চেষ্টা করল, কিন্তু পারল না। দীপ্ত আলোর চিত্তদাহে বিরক্ত হয়ে কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে অল্প বিস্তর চোখ মেলল মেঘ। ঘুম ঘুম চোখের কোণে ফোনে নড়ে ওঠা কারো অবয়ব ভেসে উঠল। মেঘ তৎক্ষণাৎ ঘাড় কাত করে স্পষ্ট চোখে তাকালো সেদিকে। সঙ্গে সঙ্গে মেঘের সমস্ত শরীর শিউরে উঠল। বালিশে হাত রেখে তার উপর মাথা রেখে আবির নিগুড় দৃষ্টিতে মেঘের দিকে চেয়ে আছে। ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। আবিরের উস্কো খুস্কো চুল, গাল ভর্তি চাপ দাড়ি আর নেশাক্ত দৃষ্টি দেখে শোভিত পুরুষের সুষুপ্ত আদলের মোহে ডুবে গেছে। আবির ভাঙা ভাঙা কণ্ঠে বলল, গুড মর্নিং স্প্যারো। আবিরের ভাঙা ভাঙা কণ্ঠস্বর কানে বাজতেই দুর্ভেদ্য আবেশে চোখ বন্ধ করে ফেলল মেঘ। এই দৃষ্টি কণ্ঠস্বরে মেঘের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠেছে। চোখ খুলে রাখার বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নেই। আবির তখনও নিষ্পলক চোখে তাকিয়েই আছে। আবির একগাল হেসে শান্ত কণ্ঠে শুধালো, ঘুম ভালো হয়নি? আমি এসে ভর্তা টেনে দিয়ে যাব? মেঘ এবার সর্বশক্তি দিয়ে সাফ তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনি কি সারা রাত ঘুমাননি? না। কেন? ঘুম আসছিল না। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কল কাটতে বলেছিলাম, কাটেননি কেন? কল কাটতে ইচ্ছে করেনি, তাই কাটেনি। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করল, অফিস নেই? আছে। মেঘ সময় দেখে পুনরায় শক্ত কণ্ঠে বলল, সময় হয়ে যাচ্ছে, উঠছেন না কেন এখনো? যেতে ইচ্ছে করছে না। আবিরের নিরুদ্বেগ কণ্ঠের এক একটা উত্তর শুনে মেঘ আশ্চর্য বনে যাচ্ছে। যে মানুষটাকে এতদিন গুরু গম্ভীর, অনুভূতিহীন আর নিষ্ঠুর ভেবে এসেছে, সেই আবির ভাইয়ের আকস্মিক পরিবর্তন মেঘের মনে বিশাল প্রভাব ফেলছে। মেঘ রাশভারী কণ্ঠে শুধালো, সমস্যা কি আপনার? আবির মুচকি হেসে উত্তর দিল, বহুত সমস্যা, এদের কোনো সমাধান নেই। নিজের অজান্তেই মেঘের ঠোঁট জুড়ে লালিত হাসি ফুটল। লজ্জায় লাল হওয়া দু গাল চিকচিক করছে। মেঘ শক্ত কণ্ঠে বলল, থাক ভাই, বুঝছি আপনার সমস্যা, প্লিজ এখন উঠে অফিসে যান। আমি তোর ভাই? ভাই না তো কি? মেঘের মুখে এমন প্রশ্ন শুনে আবির ভেতরে ভেতরে জ্বলে উঠল। গম্ভীর মুখ করে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে অগ্নিকণ্ঠে বলল, আমি তোর বাবার দাদুর নাতির ছেলে হতে পারি, কিন্তু তোর ভাই না। বাই। আবির কল কেটে দিয়েছে। মেঘ আহাম্মকের মতো বসে আছে। আবির যে ভাই ডাকার ক্ষোভে রাগ করে ফোন কেটেছে, এটা বুঝতে সময় লাগলো না মেঘের। কিন্তু এটাও বুঝতে পারছে না আবির ভাই আর শুধু ভাইয়ের মধ্যে পার্থক্যটা কি। বেশ কিছুক্ষণ বসে থেকে চটজলদি উঠে রুম গুছিয়ে ফ্রেশ হতে চলে গেল। অজু করে ফজরের নামাজ পড়ে ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমে আসলো। এর মধ্যে আবিরের আর কোনো কল আসলো না। মেঘের মনে বেশ কিছু প্রশ্ন উদ্গত হচ্ছে। রুমে কিছুক্ষণ পায়চারি করে এক বুক সাহস নিয়ে অডিও কল দিল। কল বাজতে বাজতে কেটে গেছে। মেঘ এবার চেয়ারে হালান দিয়ে বসে ভিডিও কল দিল। কয়েক সেকেন্ডের মধ্যে রিসিভ হলো। দেখেই বোঝা যাচ্ছে সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে কোনো রকমে কলটা রিসিভ করেছে আবির। এখনো ঘন ঘন শ্বাস ফেলছে। আবিরের জলসিক্ত উন্মুক্ত শরীর, কোমরে বাঁধা সাদা টাওয়েল, আবিরের ভেজা চুল, লোমশ বুকে আর নির্মেদ পেট দেখে মেঘ যত্রতত্র দৃষ্টি সরিয়ে নিল। ঢোক গিলে উষ্ণ শ্বাস ছেড়ে বলল, সরি সরি, অসময়ে কল দিয়ে ফেলছি। আবির মেঘ ঈশ্বরে বলল, সরি বললে কি আমার মান ইজ্জত ফিরে পাবো? মেঘ চোখ নামিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি বুঝতে পারিনি, সরি। আবির মুচকি হেসে অন্য একটা টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে বলল, ধুর পাগলি, এসব কোনো ব্যাপার না। তাছাড়া আমি আপনার কলের অপেক্ষায় ছিলাম। কেন? আজ প্রজেক্টের ফাইনাল মিটিং, কি পড়ে যাব বুঝতে পারছিলাম না। আবার করেছি রাগ, তাই নিজে থেকে কলও দিতে পারছিলাম না। মেঘ লাজুক হেসে বলল, আপনি এমন ঢং করা কোথা থেকে শিখেছেন?
আপনার থেকেই শিখেছি। মেঘ ভেঙচি কাটল। আবির মুচকি হেসে ২-৩টা শার্ট ফোনের সামনে ধরে চিন্তিত স্বরে বলল, কোনটা পরবো? মেঘ কয়েক সেকেন্ডে একটা শার্ট সিলেক্ট করে দিল। আবির ১০-১৫ মিনিটের মধ্যে একদম ইন করে শার্ট পরে, ব্লেজার, টাই, সঙ্গে শু, জুতা পরে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ফোন থেকে খানিকটা দূরে সরে উঁচু গলায় জিজ্ঞেস করল, কেমন লাগছে? মেঘ আপাদমস্তক দেখে মোলায়েম কণ্ঠে বলল, মাশাল্লাহ। কিন্তু কিন্তু কি? হাউ ডু আই বাইট দ্য পিঙ্কি ফিঙ্গার নাও? আমি এখন কনিষ্ঠ আঙুলে কিভাবে কামড় দিব? ইন আ ড্রিম, স্বপ্নে। আবির টেবিল থেকে সানগ্লাসটা নিয়ে চোখে দিয়ে শেষবারের মতো ফাইলগুলো দেখে নিচ্ছে। এদিকে সানগ্লাস চোখে দেখায় মেঘ গুনগুন করে গান গাইতে শুরু করলো। ওই সেই কালো সানগ্লাসটাই কেন এত সুখ, হে যুবক। যাই হোক, আবির ফোন কাছে নিয়ে বলল, দৃষ্টিতে যেন সে রাসপুতিন, খুন হয়ে যায় আমি প্রতিদিন। এটা বলবেন না? মেঘ নিজের মাথায় গাঁটটা মেরে মুখ চেপে ধরেছে। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মলিন হেসে বলল, শুনলাম আপনি ইদানিং খুব বেশি গান গাইতেছেন। কই আমাকে তো শোনালেন না? মেঘ বিড়বিড় করে বলল, আপনার অফিস কখন? যান না কেন? যাবই তো, আগে কথা শেষ করি। আপনার সাথে কোনো কথা নেই। গুরুত্বপূর্ণ মিটিং থাকা সত্ত্বেও সারাদিন নির্ঘুম কাটিয়েছেন। এখন আবার ঢং করতেছেন। এদিকে আব্বু শুধু আমার ভাইয়ের দোষই দেখে, আপনার দোষ দেখে না। আপনি যে সারা রাত ঘুমাননি, এটা কি ঠিক করেছেন? এর প্রভাব মিটিংয়ে পড়বে না? জি না ম্যাম, বরং আজকের মিটিং বেস্ট হবে। আপনি শুধু দোয়া করবেন। মিটিং শেষ করেই কল দিব, ঠিক আছে? ফি আমানিল্লাহ। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বিকেলের দিকে আবিরের সাথে কথা হয়েছে। আজকের মিটিং ঠিকঠাক মতো শেষ হয়েছে। ১ সপ্তাহের মধ্যে প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। মোজাম্মেল খান আর আলী আহমদ খান আবিরকে বাসায় ফিরতে বলছেন। কিন্তু আবির বলেছে আরও ২ মাসের মতো সময় লাগবে। কারণ জিজ্ঞেস করায় বিস্তারিত কিছুই বলেনি। এদিকে মেঘও বেশ উদ্বিগ্ন। বন্যার সাথে আগে থেকে প্ল্যান করা ছিল আজ বিকেলে মেলায় যাবে। বন্যা রেডি হয়ে বিকেলের দিকে বেরিয়েছে ঠিকই, কিন্তু মেঘ আবিরের উপর অভিমান করে ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। বন্যা বেশ কয়েকবার কল দিয়েছে, বন্ধ পেয়ে একা একাই হাঁটছে। অন্য সময় হলে মেঘকে বাসা থেকে নিয়ে আসতো, কিন্তু ইদানিং মেঘদের বাসায় যাওয়ার কথা মাথায় আসলেই লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। ঘণ্টাখানেক পর তানভীর কল আসছে। অসময়ে তানভীরের কল দেখে বন্যা খানিকটা অবাক হয়ে আশপাশে তাকালো। কোথাও পরিচিত কাউকে নজর পড়ছে না। ভয়ে ভয়ে কল রিসিভ করলো। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, একা একা ঘুরছো কেন? আপনার বোন আমাকে বাসা থেকে বের করে এখন ফোন বন্ধ করে ফেলেছে। তুমি আমাকে কল দিতে পারতো না? এত ইমার্জেন্সি ছিল না, তাই দিইনি। কোথায় আছো? বলো, আমি আসতেছি। আপনার আসতে হবে না। বলো। বন্যা জায়গার নাম বলতেই তানভীর বলল, আমি কাছেই আছি, 10 মিনিট অপেক্ষা করো। 8 থেকে 10 মিনিটের মধ্যে তানভীর বাইক সমেত হাজির হলো। বন্যা তানভীরকে দেখে আস্তে করে বলল, আপনার আসার কোনো দরকার ছিল না, আমি এখনই চলে যেতাম। রেগে আছো? বন্যা শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, না। বনু ঘুমাচ্ছে, তুমি বাসায় গেলে না কেন? আর নয়তো আমাকে আগে কল দিতে, আমি বনুকে নিয়ে আসতাম। আমি বাইরে আছি এটা আপনাকে কে বলেছে? বনু কল দিয়েছিল, বলছে ওর বের হওয়ার মুড নেই, তোমাকে যেন মেলায় নিয়ে যাই। মেঘটা সেই লেভেলের হারামি। বন্যা কপাল গুটিয়ে ধীর কণ্ঠে বলল, আমি মেলায় যাব না। মনে মনে মেঘকে কিছুক্ষণ বকে নিল। তানভীর সবসময়ের মতো গম্ভীর কণ্ঠে বলল, বনুর কথা অমান্য করলে বাসায় তুলকালাম কাণ্ড করে ফেলবে। এমনিতেই বাসা আমাকে কেউ সহ্য করতে পারে না। এই অবস্থায় বনুকে রাগালে আমার নিশ্চিত বাসা থেকে বের করে দিবে। বন্যা কিছু বলল না। চুপচাপ দাঁড়িয়ে পশ্চিমা আকাশের পানে তাকিয়ে আছে। সূর্য আপন গতিতে নিজ গন্তব্যে ছুটছে। আজকের আকাশ অন্যান্য দিনের থেকেও অনেক বেশি সুন্দর। তানভীর বন্যার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, যাবে না? বন্যা রক্তিম আকাশের পানে তাকিয়ে থেকে উত্তর দিল, আজকের আকাশটা খুব বেশি সুন্দর, কোথাও যেতে ইচ্ছে করছে না। বন্যার দৃষ্টি লক্ষ্য করে তানভীরও আকাশের পানে তাকালো। গাঢ় নীল রঙের আকাশে মেঘেদের আনাগোনা। পাখিরা আপন গতিতে উড়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে তাদের বাড়ি ফেরার বড্ড তাড়া। গোধূলি লগ্নের সূর্যটা বরাবরের মতোই রক্তিম। তানভীর কয়েক মুহূর্ত আকাশ থেকে আচমকা ঘুরে দাঁড়িয়েছে। বন্যার কাছাকাছি স্টিলের ব্যাস্টনীতে মৃদুভাবে হেলান দিয়ে বন্যার অভিমুখে তাকালো। সূর্যের বিক্ষিপ্ত আলোকরশ্মিতে বন্যার মুখ লাল হয়ে আছে। তানভীর বন্যার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে
বেশ সময় নিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, নীল অম্বরের ভাঁজে ভাঁজে তোমার নামে সন্ধ্যা সাজে। বন্যা অকস্মাৎ আর চোখে তাকাতেই তানভীর নড়ে উঠল। কাজল পরিহিতা টানা টানা চোখ দুটা যেন দৃষ্টিতেই তানভীর মতো শক্তপোক্ত ছেলের সত্তাকে বিলীন করে ফেলবে। বন্যা কোনো কথা না বলে পরপর দুবার ভ্রু নাচালো। তানভীর মুচকি হেসে এপাশ ওপাশ মাথা নেড়ে অন্যদিকে মুখ করে তাকালো। বন্যা তানভীরের দিকে লাজুক হাসল। ফোন ভাইব্রেট হতেই বন্যা ফোনের দিকে তাকালো। মেঘের মেসেজ আসছে, আমার ভাইকে দিয়ে দিলাম, দেখে রেখো। বন্যা ছোট করে মেসেজ পাঠালো, ওকে ননদিনী। অকস্মাৎ পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর কানে বাজল, মাহফি কণ্ঠের ডাক, তানভীর। তানভীর সঙ্গে সঙ্গে বন্যাও ঘুরে দাঁড়ালো। বোরকা পরা এক মেয়ে, চোখ হাত পা ছাড়া কিছু দেখা যাচ্ছে না। বন্যা ভ্রুক্ষেপহীন নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেয়েটা একটু এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কেমন আছো? তানভীর কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বন্যাকে এক পলক দেখে ভারী কণ্ঠে প্রশ্ন করল, কে আপনি? আমাকে চিনতে পারছো না? আপনাকে চেনার কথা ছিল নাকি? মেয়েটা আবার চোখ নামিয়ে শীতল কণ্ঠে বলল, আমি আয়েশা, চিনতে পেরেছো? অকস্মাৎ তানভীরের চোয়াল শক্ত হয়ে গেছে। কপালে আরো কয়েকটা ভাঁজ পড়ল। দু চোখ আগ্নেয়গিরির লাভার ন্যায় টকবক করছে। অক্ষিপটে ব্যথা অনুভব হচ্ছে। বন্যা তখনও স্বাভাবিক দৃষ্টিতে তানভীর আর সেই মেয়েকে দেখছে। বন্যা বুঝতেই পারছে না কে এই মেয়ে। সে ভেবেছে পরিচিত, বান্ধবী বা অন্য কেউ হতে পারে। আয়েশা কণ্ঠ খাদে নামিয়ে নমনীয় কণ্ঠে বলল, তোমাকে অনেকদিন পর দেখলাম। তানভীর মুখ ফুলিয়ে ঘন ঘন শ্বাস ছাড়ছে, চোখে মুখে তীব্র আক্রোশ। আয়েশা আবারও বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বন্যার দিকে তাকিয়ে বলল, পার্সোনাল। বন্যার এতক্ষণ কোনো কিছু অনুভব না হলেও এবার কিছুটা রেগে গেছে। মনের ভেতর প্রশ্ন জাগছে, কে এই মেয়ে? তানভীর অন্যদিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, কথা বলার মতো সময় আর ইচ্ছা কোনোটাই আমার নেই। তানভীর ফাঁস কাটিয়ে যেতে যেতে হুঙ্কার দিল, বন্যা, আসো, যেতে হবে। বন্যা ওই মেয়েকে দেখে দেখে এগোচ্ছে। তানভীর বাইক পর্যন্ত যেতে ওই মেয়ে উচ্চ স্বরে বলে উঠল, তানভীর, আমি তোমাকে এখনো ভালোবাসি। তানভীর শুনেও যেন কথাটা শুনল না। রাগে হাত পা কাঁপছে। মেয়ে বলে পারছে না শুধু গায়ে হাত তুলতে। মেয়ের কথা শুনে বন্যা থমকে দাঁড়ালো। বুকের ভেতরটা অকস্মাৎ মোচড় দিয়ে উঠেছে। বুঝতে বাকি রইল না যে এই মেয়েই তানভীরের এক্স গার্লফ্রেন্ড। তানভীর বাইক স্টার্ট দিয়ে অগ্নিকণ্ঠে চিৎকার করল, বন্যা, আসতে বলছি তোমায়। বন্যা থতমত খেয়ে ছুটে গেল। চুপচাপ বসে পড়ল বাইকের পেছনের সিটে। তবে বরাবরের মতো এবারও তানভীরের সঙ্গে দূরত্ব রেখে বসেছে। কিছুক্ষণ আগেও আকাশের পানে তাকিয়ে ভাবছিল আজ থেকে বাইকে বসলে তানভীরকে ধরে বসবে, কিন্তু তার হলো কই। দুজনের বুকের ভেতর যে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে সে খবর কেউ জানে না। মেলার কাছাকাছি এসে বাইক থামালো। বন্যার মেলায় যাওয়ার মতো বিন্দুমাত্র আগ্রহ নেই, আর না আছে তানভীরের। তবু মেঘের কথা মেনে ঢুকলো মেলায়। বন্যা চুপচাপ ঘুরে দেখছে। মেঘের সঙ্গে অনেক কিছু কেনার প্ল্যান করেছিল ঠিকই, তবে এখন আর ইচ্ছে নেই। কিছুক্ষণ ঘুরে বন্যা চাপা স্বরে বলল, আমার বাসায় যেতে হবে। তানভীর ঘড়িতে সময় দেখে নিল। বন্যা দ্রুত হেঁটে গেটের দিকে যাচ্ছে। বন্যা দু তিনটা দোকান পেরিয়ে হঠাৎ খেয়াল করলো আশেপাশে তানভীর নেই। থমকে দাঁড়িয়ে পেছন তাকিয়ে দেখল তানভীর দোকানে কি কিনতেছে। বন্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে এসে বলল, তোমায় ডাকছিলাম, তুমি শোনোনি, সরি। বন্যা আবারও হাঁটা শুরু করলো। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, এগুলো তোমার। আমার কিছু লাগবে না, ধন্যবাদ। বন্যা বেরিয়ে পড়েছে। অন্যান্য দিনের মতো তানভীর আর জোর গলায় কিছু বলতেও পারছে না। দ্রুত এগিয়ে গেল বন্যার কাছে। বন্যার চোখ মুখ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। শান্ত কণ্ঠে বলল, আমি এখান থেকে রিক্সা নিয়ে যেতে পারবো, কিন্তু আমি তোমাকে একা ছাড়তে পারবো না। বন্যা মলিন হেসে মনে মনে আওড়ালো, আপনার অতীত বর্তমান হলে আপনার জীবনে এই বন্যার অস্তিত্ব থাকবে না। তানভীর বাইক স্টার্ট দিয়ে উঠতে বলল। বন্যাও বাধ্য হয়ে উঠে বসল। কারো মুখে কোনো কথা নেই। মোখলেস মিয়ার দোকানের সামনে আসতেই
মোখলেস মিয়া বন্যাকে ডাকতে শুরু করলেন। বন্যা নামাতে বলায় তানভীরের অনিচ্ছা সত্ত্বেও বাইক থামালো। তানভীর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তানভীর শক্ত কণ্ঠে বলল, যদি গিফট না নাও তাহলে আমি এখানেই বসে থাকবো। বন্যা কিছু না বলে দোকানের দিকে এগিয়ে গেল। মোখলেস মিয়ার পাশের দোকানে বন্যার আব্বু কাপড় ইস্ত্রি করতে দিয়েছিল। ইমার্জেন্সি কাজে ওনাকে এক জায়গায় যেতে হয়েছে, তাই ইস্ত্রি করে জামাকাপড় মোখলেস মিয়ার দোকানে রেখে গেছে। মোখলেস মিয়া কাপড় আর কিছু খাবার দিয়েছেন। বন্যা না করা সত্ত্বেও উনি জোর করেই দিয়েছেন। বন্যারা সচরাচর বাসা থেকে বের হয় না। বন্যাদের কিছু খেতে ইচ্ছে হলে বন্যার ছোট ভাই হৃদি নিয়ে যায়। মাস শেষে বন্যার আব্বু টাকা দিয়ে দেন। তানভীর বাইক থেকে ঘাড় ঘুরিয়ে রাগী চোখে সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ মোখলেস মিয়ার নজর পড়ে তানভীরের দিকে। তানভীর তাকানো দেখে মোখলেস মিয়া বন্যাকে জিজ্ঞেস করলেন, পোলায় আমনে তাকায় আছে কেন? ভাড়া দাওনি? বন্যা কিছু বলার আগে মোখলেস মিয়া দোকান থেকে বের হতে হতে উচ্চস্বরে শুধালো, এই ছেলে, তোমার ভাড়া কত? আমি ভাড়া দিয়ে দিচ্ছি, তবু আমার বউয়ের দিকে এভাবে তাকায় থাকো না। তানভীরের মেজাজ চরম মাত্রায় খারাপ হয়ে গেছে। রাগে দাঁত কটমট করছে, দু চোখ লাল হয়ে গেছে। বন্যা দ্রুত বেরিয়ে যেতে যেতে বলল, দাদা, আমি কথা বলছি। বন্যা তানভীরের কাছে গিয়ে বিড়বিড় করে বলল, এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? বাসায় যান প্লিজ। তুমি গিফট না নিলে আমি এক পাও নড়ব না। বন্যা আস্তে করে কপাল চাপড়ালো। মেঘের ভাই বলে কথা, সে তো মেঘের মতোই যেতে হবে। এটা বন্যা ভুলে গেছিল ভেবেই রাগ লাগছে। মোখলেস মিয়া দোকান থেকে ডাকলেন, সমস্যা কোনো? না দাদা। বন্যা তানভীরের হাত থেকে গিফটের ব্যাগটা নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এবার এখান থেকে যান প্লিজ, আব্বু দেখলে সমস্যা হবে। তানভীর কথা না বাড়িয়ে মোখলেস মিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে গলি থেকে বেরিয়ে চলে গেছে। এদিকে মেঘ আবির উপর রাগ করে ফোন আর অনই করেনি। আম্মুর ফোন থেকে তানভীরকে কল দিয়েছিল। সন্ধ্যার পর নিচে এসে নুডলসের পকোড়া বানাতে শুরু করলো। মিমার আদি আগে থেকেই রেডি হয়ে বসে আছে। আবির বাসার সবার সঙ্গে কথা বলতে বলতে মেঘের কথাও জিজ্ঞেস করলো। আকলিমা খান রান্নাঘরে এসে মেঘের দিকে ফোন ধরে একগাল হেসে বললেন, সে এখন রেসিপি শিখতে ব্যস্ত, ৮-১০ পদের পকোড়া বানানো শিখে ফেলেছে। আবির মেঘের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল, পকোড়াতে লবণ দেয় তো? মেঘ ফোঁস করে উঠল। আকলিমা খান কপট রাগী স্বরে বললেন, মেয়েটাকে কেন রাগাচ্ছ বলো তো? আবির শান্ত কণ্ঠে বলল, কেউ যদি বিজ্ঞ হয়েও অজ্ঞের মতো আচরণ করে তো আমি কি করব? রাখি। কাকিয়া লবণের বিষয়ে আটকে থাকলেও আবিরের কথার মিনিং মেঘ ঠিকই বুঝতেছে। তাড়াতাড়ি কাজ শেষ করছে যেন রুমে গিয়ে আবিরকে কল দিতে পারে। এর মধ্যে তানভীর বাসা আসছে। চোখ মুখ কালো হয়ে আছে। মেঘকে রান্নাঘরে দেখে শান্ত কণ্ঠে বলল, বনু, ১ কাপ কফি করে দিবি? আনছি। মেঘ কফি আর পকোড়া নিয়ে খুশিতে গদগদ হয়ে হাজির হলো। তানভীরের চোখ মুখ দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? কোনো সমস্যা? না। মেঘের ভয় বুক কাঁপছে। বন্যার সাথে যদি ঝগড়া করে তাহলে কি হবে? মেঘ শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, ভাইয়া বলো কি হয়েছে? বন্যা কোথায়? ওকে বাসার কাছে দিয়ে আসছি। তাহলে আর কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন? তানভীর কফির কাপে চুমুক দিয়ে কাপ সামনে রেখে আস্তে করে বলল, আজ আয়েশার সাথে দেখা হয়েছিল। আয়েশা নাম শুনেই চমকে উঠল মেঘ। প্রশস্ত আঁখি যুগল আরো বেশি প্রশস্ত করে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, থাপ্পড় দিয়েছো? না। মেঘ অকস্মাৎ সোফায় ঘুষি শুরু করলো। পরপর বেশ কয়েকটা ঘুষি দিতে দিতে চেঁচে উঠল, তোমাকে আমি বলেছি সামনে পেলে চোখ বন্ধ করে থাপ্পড় দিবে, তুমি থাপ্পড় দিলে না কেন? তানভীর তড়িৎ বেগে উঠে মেঘের দুহাত শক্ত করে ধরে বলল, একটু ঠান্ডা হয়ে কথা তো শুনবি। তুমি থাপ্পড় দাওনি কেন? পাবলিক প্লেসে মেয়েদের গায়ে হাত তোলাটা শোভা পায় না। ইস, আমি কেন গেলাম না আজ? ওই মেয়েকে কয়েকটা থাপ্পড় দিয়েই আসতাম। বন্যা কোথায় ছিল? বন্যাও দেখেছে? বন্যা সাথেই ছিল, কিন্তু কিছু জিজ্ঞেস করেনি। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে পিড় করে বলল, শেষ, আমার সব শেষ। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে জিজ্ঞেস করল, বিড়বিড় করছিস কি? কিছু না, হাত ছাড়ো, রুমে যাব। ঘষাঘষি করবি না তো? ঘষাঘষি করে নিজের হাত ভেঙে কি করব? যার নাক মুখ ভাঙা দরকার তারটাই যদি না ভাঙতে পারি? বুঝছি, তুমি কিছু পারবা না, আবির ভাইকেই বলতে হবে। তানভীর হাত ছেড়ে ভীত কণ্ঠে বলল, প্লিজ ভাইয়াকে এখন কিছু বলিস না।
এই ঘটনা ভাইয়া শুনতে পেলে আমার কপালে বহুত দুর্গতি আছে। ঠিক আছে, বলবো না। মেঘ রুমে এসে ফোন অন করতেই বন্যার কল আসলো। বন্যা একে একে সব ঘটনা খুলে বলল। মেঘ যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছে। পরপর আবিরকে কল দিল। আবির কল রিসিভ করে শক্ত কণ্ঠে ধমক দিল। এই মেয়ে, এত নির্বোধ কেন তুই? আমি কি করেছি? কথা না শুনে না বুঝেই ফোন বন্ধ করে বসে আছিস। কি শুনবো আর কি বুঝবো? আপনি যেই কাজে গিয়েছিলেন সেই কাজ শেষ, তবুও আপনি বাসায় ফিরবেন না। এটাতে কি বুঝবো আমি? আমি শুধুমাত্র প্রজেক্টের কাজে এতদিনের জন্য এতদূর আসিনি। বাংলাদেশে টানা ৩টা প্রজেক্ট করলেই এটার সমান বেনিফিট পেতাম। সব ছেড়ে এখানে এসে পড়ে থাকতাম না। আমি আমার প্রয়োজনে আসছি। আর প্রজেক্টটা মাত্র আমার বাহানা ছিল। যে প্রজেক্ট ১৫ দিনে শেষ করতে পারতাম, সেটা কমপ্লিট করতে ৩ মাসের উপরে সময় নিচ্ছি। যেন আব্বু, চাচ্চু কিছু বুঝতে না পারে। আপনি কেন গিয়েছেন? কি প্রয়োজন আপনার? আমার টাকার প্রয়োজন। মেঘ কপাল কুঁচকে বলল। আপনার কত টাকা প্রয়োজন? আপনি আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়েছিলেন, মনে নেই? ওইটাতে অনেক টাকা আছে। আপনি এখান থেকে টাকা নিতে পারতেন। আমার এত টাকা লাগেই না। আবির মুচকি হেসে বলল, ওইটা শুধুমাত্র তোর। আর ওখানে প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাঠানো হচ্ছে, শুধু তোর জন্য। তোর যা ইচ্ছে হয় তা কিনিস। আরও বেশি প্রয়োজন হলে একবার জানাস শুধু। আমার টাকার বিশেষ কোনো প্রয়োজন নেই। আপনি এগুলো নিয়ে যান। তবুও চলে আসেন প্লিজ। আবির শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল, কেন বুঝতে পারছিস না? আমার লাখ টাকার প্রয়োজন না, আরও বেশি প্রয়োজন। তাহলে কত প্রয়োজন? কোটি। হোয়াট? কোটি টাকা দিয়ে আপনি কি করবেন? দরকার আছে। এত টাকা কে দিবে আপনাকে? আমার টাকা আমি নিতে আসছি। কে দিবে আবার কি? এখানের স্থানীয় এক ফ্রেন্ডের বাবা বড় বিজনেসম্যান। ওনার কথা মতো আমরা দুজন স্টুডেন্ট থাকাকালীন ছোটো ছোটো বেশ কয়েকটা কোম্পানিতে শেয়ার কিনেছিলাম। যদিও সব কিছু উনিই ম্যানেজ করে দিয়েছিল। আমি দেশে যাওয়ার আগে সবগুলো শেয়ারের অ্যামাউন্ট একসাথে করে আঙ্কেলের কোম্পানিতে কিছুটা শেয়ার কিনে নিয়েছিলাম। কারণ আমার কাছে ওনারাই একমাত্র বিশ্বস্ত মানুষ ছিলেন। এখন আমার টাকার প্রয়োজন। আঙ্কেলকে জানানোর পর আঙ্কেল এখানে আসতে বলেন। কোম্পানির বেশ কিছু কাজ পেন্ডিং আছে। সেগুলো কমপ্লিট করতে পারলে আমি যত আশা করেছি তার থেকে অনেক বেশি দামে শেয়ারটা বিক্রি করতে পারবো। তানভীরের রাকিব ব্যতীত এই কথা আর কেউ জানে না। আজ তোকে বলছি। আব্বু চাচ্চু এসব জানতে পারলে কীভাবে রিয়াক্ট করবেন আমি জানি না। তাই প্রজেক্টের নাম করে এখানে আসছি। মেঘ সব কথা শুনে রাশভারী কণ্ঠে বলল, শেয়ারটা বিক্রি না করলে হয় না? আপনার এত কি প্রয়োজন? প্রতিনিয়ত মানুষকে যোগ্যতার প্রমাণ দিয়ে বাঁচতে পারবো না। আমি সব মায়াজাল কাটিয়ে একটা স্বচ্ছ জীবন কাটাতে চাই। জীবন চালাতে ঠিক যতটা প্রয়োজন ততটা ইনকাম করতে পারলেই হবে। আমি শুধু মানসিক শান্তি চাই। মেঘ চুপ করে বসে আছে। কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। আবির মোলায়েম কণ্ঠে শুধালো, রাগ করেছিস? না, রাখবো কেন? আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তা অবশ্যই ভেবেচিন্তেই নিয়েছেন। বাসার কাউকে এ ব্যাপারে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে, রাখি এখন। আচ্ছা। আজ সকাল থেকে আলী আহমদ খান ও মোজাম্মেল খানের মধ্যে মনোমালিন্য চলছে। সারাদিন খাওয়া নেই। যে যার রুমে শুয়ে আছেন। বাসার সবাই চেষ্টা করেও রাগ ভাঙাতে পারেনি। দুপুরের পরপর ফুফি, জান্নাত আপু, আইরিন আর আসিফ ভাই আসছে। আজ ইচ্ছে করেই আরিফ আসেনি। প্রতিনিয়ত মেমের সাথে ঝগড়া করতে ভালো লাগে না তার। মেঘের ফুফি প্রথমেই মোজাম্মেল খানের রুমে গেলেন। মোজাম্মেল খান বোনকে দেখে শোয়া থেকে উঠে বসে ভারী কণ্ঠে বললেন, কেমন আছিস? কেমন থাকবো? এই বয়সে এসে তোমরা ভাই ভাই কোন দ্বন্দ্বে মেতেছ? আমি কি বলবো? ভাইজানের যা মন চায় তাই করছেন। কিছু বললেও উনি রেগে যান। বোঝার চেষ্টা পর্যন্ত করেন না। জানিসই তো ওনার স্বভাব। যা বলবে তাই করবে। সমস্যা কি নিয়ে? সমস্যা তো অনেক কিছু নিয়েই। আমার ছেলেকে শাসন করলেও দোষ, না করলেও দোষ। মেয়েকে কিছু বললেও দোষ, না বললেও দোষ। আগে আবির অফিস সামলে নিত, তাই অফিসের বিষয়ে এত কথা আমায় শুনতে হতো না। এখন আবির নেই, কাজের একটু এদিক সেদিক হলেই রাগ। আমরা নিয়ে গুরুত্ব দিই না। উনি একা পরিশ্রম করে সব কিছু করেছেন। উনি যা বলবেন তাই হবে। আরও অনেক কিছু। ভাইজান কি কোনোভাবে সংসার ভাঙার কথা বোঝাতে যাচ্ছেন? এই কথা ভুলেও ভাইজানের সামনে বলিস না। আমি সেদিন রাগে বলে ফেলছিলাম, তুমি বললে সংসার ভাগ করে ফেলি। বলেছি না মরেছি। আমার সাথে তো কথা বলেনি না, এমনকি এটাও বলেছেন, আমার ছেলে আমার মেয়ে দুজনই ওনার। ছেলে মেয়ের ব্যাপারে কিছু বলার অধিকার পর্যন্ত আমার নেই। ইকবালই ভালো। তার এসব বিষয়ে কোনো চিন্তাভাবনাই নেই। তানভীর আবির কি বলে? আবিরের সঙ্গেও ঝামেলা। মেহমুদা খান চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, আবিরের সঙ্গে আবার কিসের ঝামেলা? প্রজেক্ট শেষ তবু আবির দেশে আসছে না। তাছাড়া সেদিন আবির আমার পক্ষে দুটো কথা বলেছিল। সেই রাগে আবিরের সঙ্গেও কথা বলেন না।
এখন করণীয় কি? দেখ তুই মানাতে পারিস কিনা। মেহমুদা খান মোজাম্মেল খানের রুম থেকে বেরিয়ে আলী আহমদ খানের রুমে গেলেন। রুমে ঢুকতেই আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তুইও কি ওর পক্ষে কথা বলতে আসছিস? না ভাইজান, আমি আপনার মুখের কথা শুনতে চাই। ঘটনা কি? ঘটনা কিছুই না। মোজাম্মেলের অত্যাচার আর সহ্য হচ্ছে না। কেন? ভাই কি করেছেন? তানভীরের সাথে ওর কী শত্রুতা আমি জানি না। কথায় কথায় ছেলেকে বকাবকি করে। আমি কিছু বলতে গেলে আমার ছেলের সাথে তুলনা দেয়। আমার ছেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওর ছেলে বেকার, কিছুই ঠিকমতো করতে পারছে না। কোথায় আমি আমার ছেলে নিয়ে গর্ব করব, উল্টো সে গর্ব করে। সে সারাক্ষণ আমার পেছনে লাগে। এই যে ছেলেমেয়েগুলোর মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে, ওরা কি সারা জীবন একসাথে থাকতে পারবে? আমি এজন্য সেদিন রাগে বলেছিলাম, ওর মতো চিন্তাভাবনা আমার থাকলে আমি একা এই সংসারটাকে এত দূর টানতে পারতাম না। এই সংসার আমার, এখানে আমার অধিকার সবচেয়ে বেশি। আমি যা বলব তাই হবে। আমি বোঝাতে চেয়েছি ওর উল্টাপাল্টা আচরণগুলো যেন পরিবর্তন করে। অথচ সে বুঝেছে আমি সংসার ভাঙতে চাচ্ছি। এজন্য আমিও বলেছি, ও যদি চায় বাড়ি থেকে চলে যেতে পারে। কিন্তু তানভীর, মেঘ আর ওদের মা আমার বাড়িতেই থাকবে। ওদের উপর বাবার অধিকার খাটাতে যেন না আসে। আলী আহমদ খানের কথা শুনে মাহমুদা খান আনমনেই হেসে উঠলেন। বোনের হাসি দেখে আলী আহমদ খান রাগী স্বরে বললেন, এভাবে হাসছিস কেন? আমি কি হাসির কথা বলেছি? মাহমুদা খান হাসি থামিয়ে মৃদু স্বরে বললেন, তোমরা এখনও ছোটবেলার মতোই অভিমান করো। এটা দেখেই হাসি পাচ্ছে। তোমার জায়গা থেকে তুমি নিজেকে ঠিক মনে করছো, ওদিকে ভাইয়ের জায়গা থেকে ভাই নিজেকে ঠিক মনে করছে। এসব দেখে ছোটবেলার একটা ঘটনা খুব মনে পড়ছে। কোন ঘটনা? একবার তোমার ক্রিকেট ব্যাট ভেঙে ফেলায় তুমি আর ভাই বাড়িতে তুমুল ঝগড়া করেছিলে। তুমি বলছিলাম মোজাম্মেল ভাই ভাঙছে, আর ভাই বলছিল সে ভাঙেনি। সেই নিয়ে এক পর্যায়ে তোমাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গিয়েছিল। আমি আর আম্মা কোনোভাবেই তোমাদের থামাতে পারছিলাম না। আব্বা বাড়িতে এসে তোমাদের এই মারামারি দেখে রাগে কুড়াল নিয়ে মারতে আসছিল। দুই ভাই সেই যে পালিয়েছিলে, রাত 10টার উপরে বেজে গেছিল, বাড়িতেই আসছিলে না। আমি আর আব্বা তোমাদের খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছিলাম। তারপর নদীর ধারে একটা গাছের নিচে পেয়েছিলাম, তাও দুজন একসাথে। তুমি গাছে হেলান দিয়ে ঘুমাচ্ছিলে, আর ভাই তোমার কোলে ঘুমাচ্ছিল। মনে আছে ভাইজান? আলী আহমদ খান এক গাল হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে আছে। সেদিন বাড়ি থেকে পালিয়ে রাস্তার মাঝখানে গিয়ে দুই ভাই আবার ঝগড়া লাগছিলাম। বেশ কয়েকজন মিলে আমাদের থামিয়ে কী হয়েছে জিজ্ঞেস করেছিল। তখন আমরা সব ঘটনা খুলে বলছি। তারপর এক ছোট ভাই বলছিল, ইকবাল আমার ব্যাট নিয়ে খেলতে গেছিল, আর ওখানে গাছের সাথে বাড়ি খেয়ে ব্যাট ভেঙে গেছে। আমরা দুই ভাই তখন অসহায়ের মতো তাকিয়েছিলাম। সেদিন থেকে আজ পর্যন্ত আমি ওর গায়ে হাত দিইনি। আমি মোজামিলকে অনেক ভালোবাসি। সে আমার ভাইয়ের থেকে বন্ধু বেশি। যখন গ্রাম ছেড়ে সব কিছু ছেড়ে শহরে আসছিলাম, তখন মোজাম্মেল ছাড়া আমার আর কেউ ছিল না। সে বন্ধুর মতো সবসময় আমার পাশে থেকে সাহস দিয়েছে। ওর সাথে আমার সম্পর্ক আজীবন এমনই থাকবে ইনশাআল্লাহ। কিন্তু ওর কিছু কিছু কাজ আমার সত্যিই খারাপ লাগে। আমি মানছি তানভীর একটু বেখেয়ালি। ওর নিজের লক্ষ্য স্থির করে তারপর কিছু করা উচিত। তাই বলে এটা না সারাক্ষণ উঠতে বসতে ছেলেকে বকবে। তার থেকেও বড় কথা, তানভীরকে বোঝানোর জন্য তানভীরের সামনে প্রতিনিয়ত আবিরের প্রশংসা করাটা আমার পছন্দ। তানভীরের বয়স কম, রাগ চটা, জেদি সে। একমাত্র আবিরের কথা একটু আধটু মানে। ওর মনে যদি একবার উল্টোপাল্টা কিছু ঢুকে যায়, তখন কি আবিরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকবে? মাহমুদা খান চাপা স্বরে বললেন, তানভীর আর আবিরের সম্পর্ক তোমাদের থেকেও অনেক বেশি স্ট্রং। ওরা এসব সামান্য বিষয়ে মাথা ঘামায় না। তারপরও আমি ভাইকে বলে দিব যেন তানভীরের সাথে বাজে ব্যবহার না করে। শুনলাম আবিরের সাথেও কথা বলছো না? কেন? ও আবার কি করছে? অনেক কিছু করছে, কয়টা শুনবি? আমার বাধ্য ছেলে অবাধ্য হয়ে গেছে, এটাই মূল কথা। তার কাজ শেষ, দেশে আসতে বলছি। এখন আসতে পারবে না। রমজানের আগে বিয়ের কথা বলতেছি, কিন্তু সে বিয়েও করবে না। কী ভাবে কী করে একমাত্র সে আর আল্লাহই ভালো জানেন। আমার ছেলে আগে এমন ছিল না। এতগুলো বছর যাবৎ আমি যা বলেছি তাই করেছে। এমনকি আবিরের কিছু লাগলে, কিছু চাওয়ার থাকলে দ্বিধাহীনভাবে আমার কাছে চেয়েছে। ও যা বলেছে আমি তাতেই রাজি হয়েছি। সব অনুমতি দিয়েছি। তাহলে এখন এত দূরত্ব কেন হচ্ছে? গত ৩ বছরে কি এমন হলো যে আমার ছেলের মধ্যে এত পরিবর্তন চলে এসেছে? মাহমুদা খান শ্বাস ছেড়ে উষ্ণ স্বরে বললেন, ছেলে বড় হচ্ছে, প্রতিনিয়ত মাথায় কত কত প্রেশার ঢুকছে। হয়তো আবেগে বশবর্তী হয়ে করা ভ্রান্তিগুলোর জন্য ভেতরে ভেতরে পুড়ছে। নিজেই নিজের বিবেকের সম্মুখীন হতে পারছে না। ভাইজান, এমনও হতে পারে আবির তোমাকে কিছু বলতে চায়। তুমি রাগারাগি না করে ওর একটু সময় দিও। আবিরকে বোঝার চেষ্টা করো। ও কি বলতে চাই শুনো। আলী আহমদ খান গুরু গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমার এখন আর কিছু শোনার নেই। অনেকবার তার মতামত জানতে চেয়েছি, ও কি চায় না চায় সব জানতে চেয়েছি। কোনো সমস্যা কিনা তাও জানতে চেয়েছি। আমাকে কিছু বলতে চায় কিনা সেটাও জিজ্ঞেস করেছি। এমনকি তার মাকে দিয়েও জিজ্ঞেস করিয়েছি। কিন্তু আবির প্রতিবার আমার কথা এড়িয়ে গেছে। ওর মাকে পর্যন্ত কিছু বলেনি। এখন ওর মনের কথা জানার আর কোনো আগ্রহ আমার নেই। আলী আহমদ খান কাউকে কোনো ব্যাপারে এত সুযোগ দেন না। সে আমার ছেলে বলে আমি তাকে অনেক ছাড় দিয়েছি। কিন্তু আর সম্ভব না।
এমন সময় মোজাম্মেল খান দরজায় দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে বললেন, ভাইজান আসবো? আলী আহমদ আলী আলী আহমদ খান সেদিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললেন, চলে যাচ্ছিস নাকি? আমি কোথাও যাচ্ছি না, খিদা লাগছে, খাবো, তাই তোমাকে নিতে আসছি। আর হ্যাঁ, আমি সত্যি দুঃখিত ভাইজান, তোমাকে ওইভাবে কথাটা বলিনি। আমার মনে আসছিল তাই মুখ ফসকে বেরিয়ে গেছিল। খিদে লাগছে, খেতে যা, আমাকে বলার কি আছে? বলছি কারণ আজ দুপুরের রান্না স্পেশাল মানুষজন করেছেন। আসিফের বউ, আইরিন আর আমার মেয়ে তো আছেই। তোমাকে রেখে একা খেলে আবার 10টা কথা শোনাবা, তার থেকে বরং তুমিও চলো। আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, আমি যেতে পারি, তবে একটাই শর্তে। আজকে থেকে তানভীর, মেঘ দুজনের ব্যাপারে তুই আর কোনো সিদ্ধান্ত নিতে পারবি না। আমি যা বলবো, যেভাবে বলবো, কোনো দ্বিমত ছাড়াই মেনে নিতে হবে। বল, রাজি? মোজাম্মেল খান একগাল হেসে বললেন, আমি রাজি। তোমার প্রতি আমার অগাধ আস্থা আছে। আমি ভুল করলেও আমার ভাই কখনো ভুল করতে পারে না। আর হ্যাঁ, আমি কিন্তু আমার চ্যালেঞ্জে জিতেই গেছি, তাই বাসা ছাড়ার প্রশ্নই আসে না। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তুই জিতেছিস ঠিকই, তবে আমি হেরে যাইনি, কথাটা মাথায় রাখিস। এই বাড়িতে আমার কথাই শেষ কথা, এটা ভুলে যাস না। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। যা, আসছি। মাহমুদা খান দীর্ঘ মনোযোগ দিয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনছিল। মোজাম্মেল খান বেরিয়ে যেতেই প্রশ্ন করলেন, ভাই হার জিতের কথা বলছিল কেন? ওর তো সারাদিন কাজই এটা। আমার কোন কথা ঠিক হয়েছে, কোনটা ঠিক হয়নি, এসব নিয়েই তার গবেষণা। কয়দিন যাবত এক প্রজেক্ট নিয়ে লাগছে। আমি বলেছিলাম শেষ করতে পারবে না, এখন শেষ করে ফেলছে, তাই জিতছে বলে খুশি হচ্ছে। অথচ সেই প্রজেক্টেও আমার ছেলেই হেল্প করেছে। এটা এখন বললে আবার রাগ করে বসে থাকবে। তার থেকে খুশি হচ্ছে হোক। তোরা আসছিস, অনেকক্ষণ হয়েছে, চল খেতে যাই। মাহমুদা খান বসা থেকে উঠতে উঠতে বললেন, ভাইজান, আবিরের সাথে একটু কথা বলিয়েন। আচ্ছা। ইদানিং বন্যার মন ভীষণ খারাপ। তানভীরের ফোন রিসিভ করে না বেশ কিছুদিন হলো। তানভীর প্রায়ই বন্যাদের বাসার এদিকে আসে। দু একদিন মোখলেস মিয়ার সাথে দেখা হয়েছে ঠিকই, কিন্তু বন্যার সাথে একদিনও দেখা হয়নি। তানভীরের ঘন ঘন যাতায়াত মোখলেস মিয়া ভালোই পর্যবেক্ষণ করছেন। আজ বিকেলে মোখলেস মিয়া জোরপূর্বক তানভীরকে বাইক থামাতে বলেন। তানভীরও এক প্রকার বাধ্য হয়ে বাইক থামায়। তানভীরকে নিয়ে কাছে এক চায়ের দোকানে বসে জিজ্ঞেস করলেন, ওই বলা, তুমি কি আমার বউরে পছন্দ করো? আচমকা মোখলেস মিয়ার এমন প্রশ্নে তানভীর কিছুটা ইতস্তত বোধ করে। দৃষ্টি মাটিতে নামিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মোখলেস মিয়া আবারও বললেন, দেখো ভাই, বয়স আমার কম হয়েছে না। চোখ দেখা মানুষের মনের কথা বুঝবার পারি। সেদিন বন্যার সাথে তোমার দেখাই সন্দেহ হয়েছিল, আর ইদানিং তোমার এই গলিতে আসা যাওয়ায় নিশ্চিত হইয়া গেলাম। তানভীর এখনও চুপ করে বসে আছে। বলার মতো কিছুই নেই তার। মোখলেস মিয়া তানভীরের কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বললেন, পছন্দ করো ভালো কথা, কিন্তু শুধু বাইক চালাইয়া কি ঢাকা শহরে বউ পালতে পারবা? আর বন্যার আব্বা কিন্তু মোটর সাইকেলের ড্রাইভারের কাছে মেয়ে বিয়ে দিত না। সময় থাকতে ভাবো, আর নইলে আমার বউরে ভুইলা যাও। ভুইলা যাও শব্দটা যেন তানভীরের মস্তিষ্কে গুরুতরভাবে আঘাত করেছে। তানভীর কাঁধ থেকে হাত সরিয়ে বসা থেকে উঠে শক্ত হাতে চায়ের কাপ রাখতে রাখতে হুঙ্কার দিল, ভুইলা যাইতে পারবো না। প্রয়োজনে আপনার এই বন্যা বউকে ভাগাইয়া নিয়ে যাব। যেতে না চাইলে কিডন্যাপ করে নিয়ে যাব, তবুও ভুলতে পারবো না। আর আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন, তাহলে আপনাকেও কিডন্যাপ করে পঞ্চগড় পাঠাই দিব। ওখানে 3 নম্বর বিয়ে করে সংসার কইরেন। তানভীর রাগে কটমট করতে করতে বাইকে উঠে গেছে। মোখলেস মিয়া হাসতে হাসতে বললেন, সাব্বাস, ব্যাটার তেজ আছে ভালো। আজ ভার্সিটির ক্লাস একটু তাড়াতাড়ি শেষ হয়েছে, তাই সবাই একসঙ্গে ঘুরতে বেরিয়েছে। ড্রাইভারকে আগেই জানিয়ে দিয়েছে। পার্কে বসে সবাই আড্ডা দিচ্ছে। মিনাজ হঠাৎ বলল, সবাই শোন, মেঘার বন্যাকে ডাকতে গেলে আমাদের বেশ কিছু সমস্যায় পড়তে হয়। প্রথমত স্যার ম্যামদের সামনে ভাবি বলে ফেললে 10টা প্রশ্ন করে, শুধু শুধু বকাও খেতে হয়। তাই সিদ্ধান্ত নিয়ে এখন থেকে ভাবি ডাকবো না। যেহেতু খান বাড়ির বড় ছেলে আবির ভাইয়া, তাই স্বাভাবিকভাবে মেঘ হবে সেই বাড়ির বড় বউ, আর বন্যা হবে মেজ বউ। তাই আমরা এখন থেকে সেই অনুসারে ডাকবো। মেঘকে ডাকবো V1 মানে ভাবি 1, আর বন্যাকে ডাকবো ভাবি 2 মানে V2। ঠিক আছে? সাদিয়া মিষ্টির সঙ্গে সঙ্গে বলে উঠল, একদম ঠিক আছে। মেঘের মুখে হাসি থাকলেও বন্যা মুখ ফুলিয়ে রাগী স্বরে বলল, আমাকে ভাবি, V2, V3 কিছুই ডাকতে হবে না। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কি হয়েছে বেবি, এখনও রেগে আছো? না, কিন্তু ভাবি ডাক শোনার ইচ্ছে নেই। মেঘ ন্যাকামির স্বরে বলল, না, এ হতেই পারে না। আমার হৃৎপিণ্ড চিরে ছোট ছোট অনুভূতি একত্রিত করে তোমাকে ভাবি বানানোর জন্য প্রপোজ করলাম, আর তুমি এখন এসে নাটক করছো? ভাবি ডাক শোনার ইচ্ছে নেই? তার ছিঁড়া মার্কা কথা বললে সত্যি সত্যি বুড়িগঙ্গায় ফেলে দিয়ে যাব। আর ভাইয়াকে গিয়ে বলবো তোর এই জীবন ভালো লাগে না,
তুই নিজের জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে বুড়িগঙ্গায় ঝাঁপ দিয়েছিস। তখন কেমন হবে? বন্যা মলিন হেসে বলল, ভালোই হবে। তোর থেকে বেশি তোর ভাই খুশি হবে। খুশি হবে না চাই, চোখ বন্ধ করে নিজেও বুড়িগঙ্গায় ঝাঁপ দিবে, দেখিস। বাজে কথা বলিস না মেঘ, ওনার অতীত ফিরে আসছে। ওনার জীবনে বন্যা এখন কেউ না। মেঘ রাগান্বিত কণ্ঠে বলল, শোন, ভাইয়ার অতীত যদি ভাইয়ের জীবনে আবারও ফিরতে চায়, আর আমার ভাই যদি নির্লজ্জের মতো ওই মেয়েকে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে তোকে কিছু করবো না। আবির ভাইয়ার আমি মিলে বাসার পেছনের বাগানে ভাইয়াকে কূপে দিয়ে আসবো। বন্যার দু চোখ ছলছল করছে, ঠোঁট কামড়ায় মাথা নিচু করে বসে বসে কান্না গিলছে। মেঘ শক্ত কণ্ঠে শুধালো, ভাইয়া তোকে ভালোবাসে, এটা কি তুই বিশ্বাস করিস? বন্যা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আমি এখন ভাইয়াকে কল দিব, জাস্ট সামান্য একটা কথা বলবো, দেখবি ভাইয়া পাগলের মতো ছুটে আসবে। কোনো দরকার নেই। তোর দরকার না থাকলেও আমার দরকার আছে। আমি আমার ভাবির চোখে পানি দেখতে চাই না। মেঘ সঙ্গে সঙ্গে তানভীর নাম্বারে কল দিল। লাউড স্পিকার দিয়ে রেখেছে। আশেপাশে সবাই বসা। তানভীর পার্টি অফিসে মিটিং করছে। মিটিং প্রায় শেষ পর্যায়ে। সবার বোঝানোর পরও তানভীর নিজের সিদ্ধান্তে অনড় থাকায় কমিটি বাতিল করা ছাড়া আর কোনো অপশন নেই। এর মধ্যে মেঘের কল আসায় তানভীর মিটিং থেকে বেরিয়ে কল রিসিভ করতেই মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে ডাকল, ভাইয়া। তানভীর আতকে উঠে বলল, কি হয়েছে বনু, কোনো সমস্যা? মেঘ নাক টানতে টানতে বলল, আমার কোনো সমস্যা না, কিন্তু বন্যা। কি হয়েছে বন্যার? বন্যা। মেঘ আর কিছুই বলছে না। তানভীর আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, বন্যার কি হয়েছে? জানি না, বন্যা কেমন জানি করছে। কোথায় আছিস তোরা? মেঘ জায়গার নাম বলতে তানভীর ছটফট বলল, আমি এখনই আসতেছি। ভাইয়া শুনো। ততক্ষণে তানভীর কল কেটে দিয়েছে। মেঘ বন্যার দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, দেখ কেমনে আসতেছে, তুই বসে বসে দোয়া কর যেন দ্রুত আসতে গিয়ে কোনো সমস্যা না হয়। তামিম প্রশ্ন করল, এই ভিওয়ান, তুই গ্রুপ থেকে বেরিয়ে গেলি কেন? তুই ছাড়া গ্রুপটা ভালো লাগে না, সবাই খুব বোরিং, আর তোর ভাবিও তো আরও বেশি বোরিং। মেঘ হেসে উত্তর দিল, আমার উনি যদি গ্রুপের চ্যাটিং দেখে আমাকে সোজা চান্দে পাঠাই দিবে। তাছাড়া আমি যে কাজে গ্রুপ খুলতে বলেছিলাম সেই কাজ শেষ, তাই এখন আমার গ্রুপ আর প্রয়োজন নেই। সাদিয়া শান্ত কণ্ঠে শোধালো, তুই যে কিছুদিন গ্রুপে এত এত মেসেজ দিলি, নাটক করলি, সেসব তোর উনি দেখেনি? প্রথমত গ্রুপে কথা শেষে আমি সঙ্গে সঙ্গে গ্রুপ সমেত সব মেসেজ ডিলিট করে দিতাম। দ্বিতীয়ত, আমি সারাক্ষণ আমার আইডির লগ ইন অ্যাক্টিভিটি চেক করতাম, যেন আমার উনি আমার আইডিতে লগ ইন করলে আমি অ্যালার্ট হতে পারি। আমার উনি এই কদিনে আমার আইডিতে একবারের জন্য ঢুকিনি, তাই সুযোগের সদ্ব্যবহার করে গ্রুপ থেকে বেরিয়ে পড়েছি, যাতে উনি কিছুই বুঝতে না পারেন। বন্যা মেঘের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে শোধালো, তুই এত চালাক হইলি কবে? কিছুদিন যাবৎ অনলাইনে চালাক হওয়া ট্রেনিং করছি, বুঝলি? বন্যা মলিন হাসলো, সাথে বাকিরাও। হঠাৎ মেঘের নজর পড়ে কিছুটা দূরে দাঁড়ানো এক ছেলের দিকে। লম্বা চওড়া ছেলেটার দুহাত পেছনে, হাতে বেশ কিছু ফুল। দেখে বোঝা যাচ্ছে কাউকে প্রপোজ করতে এসেছে, কিন্তু আশেপাশে কোনো মেয়ে নেই। মেঘ স্থির দৃষ্টিতে ছেলেটার হাতের ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর শাড়ি পরা এক মেয়ে আসলো। বেশ সুন্দর করে সেজে গুজে এসেছে। মেয়েটা এসে ছেলেটার সামনে দাঁড়াতেই ছেলেটা হাঁটু কেড়ে বসে পড়ল। পেছন থেকে ফুলগুলো বের করে মেয়েটার সামনে ধরল। এভাবে ফুল দেওয়ার বিষয়টা কমন হলেও সবার আবেগগুলো ভিন্ন ভিন্ন। সেদিন মেঘ নিজেই বন্যার জন্য কতটা আবেগ নিয়ে ঠিক এভাবে হাঁটু গেড়ে বসে প্রপোজ করেছিল, তবে সেটাই অন্যরকম অনুভূতি ছিল। আজ এই দৃশ্য দেখে মেঘের বুকের ভেতরটা হাহাকার করছে। আচমকা আবিরকে বড্ড মিস করছে। লম্বা চওড়া আর দেখতে ছেলেটা অনেকটা আবিরের মতো, তাই হয়তো মেঘের একটু বেশিই মনে পড়ছে। মেঘ আনমনে ভাবছে, আবির ভাই কি কখনো এভাবে প্রপোজ করবে না আমায়? সামনে একটা লাল গোলাপ চেয়েছিলাম, তবুও দেননি। ওনার কাছে ফুল সমেত প্রপোজ আশা করা বড্ড বেমানান। আচ্ছা, আমাদের এখানে মাইক পাচ্ছে, বুঝলে? অনেকে শুনতে পেয়েছো ব্যাকগ্রাউন্ডে, তো যাই হোক, একটু কম্প্রোমাইজ করে নিও। বন্যা ডাকতেই মেঘের হুঁশ ফিরল। কোনো কথা না বলে ফেসবুকে ঢুকে পোস্ট করলো, আচ্ছা, ৭ সাগর আর ১৩ নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথা রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। এটা তো একটা গান তো। যাই হোক, পোস্ট আপলোড হওয়া মাত্রই তানভীর উপস্থিত হলো। দ্রুত এগিয়ে এসে আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? বন্যা থতমত খেয়ে তানভীরের দিকে তাকালো। বন্যা একদম স্বাভাবিক, চোখে মুখে অসুস্থতার রেশ মাত্র নেই। বন্যা কি বলবে এটাই বুঝতে পারছে না। তানভীর একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। বন্যা শুধু মেঘকে দেখছে, কিন্তু মেঘের মনে যে রাজ্যের দুঃখ। মন খারাপের পাহাড় সরিয়ে গলা খাঁকারি দিয়ে মেঘ আস্তে করে বলল, তেমন কিছু হয়নি ভাইয়া, বড়ই খেতে গিয়ে বড়ইয়ের একটা বিচি গিলে ফেলছিল। যদি পেটে গাছ হয়ে যায় এই আতঙ্কে বন্যা সহ আমরা সবাই ভয় পাচ্ছিলাম। তারপর এক আন্টি বলছে কোনো সমস্যা হবে না।
তানভীর হাতের উল্টো পিঠ দিয়ে নিজের চোখ মুখ মুছে আকাশের পানে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে প্রশ্ন করল, এটাই সত্যি ঘটনা নাকি অন্য কোনো কারণ আছে যা এখন বলছিস না? মেঘ ঘন ঘন এপাশ ওপাশ মাথা নেড়ে পড়ল, আর কোনো কারণ নেই। মেঘ একটু থেমে আবার বলল, আসলে বন্যার কয়েকটা বই কেনা দরকার, কিন্তু আমাদের কারো সেদিকে যেতে ইচ্ছে করছে না। তুমি যেহেতু চলেই আসছো, বন্যাকে নিয়ে যাবা প্লিজ। বন্যা অগ্নি চোখে মেঘের দিকে তাকিয়ে আছে, কারণ তানভীরের সঙ্গে একা কোথাও যাওয়ার বিন্দুমাত্র আগ্রহ বন্যার নেই। আয়শাকে দেখার পর থেকে বন্যার আতঙ্ক কয়েক গুণ বেড়ে গেছে। রাত বিরেতেই ঘুম ভেঙে যায়, ঘন্টার পর ঘন্টা বারান্দায় দাঁড়িয়ে থাকে। প্রায় রাতেই আপু সজাগ হয়ে বন্যাকে ডেকে নিয়ে ঘুম পাড়ায়। তানভীরের কল রিসিভ করে না, বেশ কিছুদিন ক্লাসে পর্যন্ত আসেনি। তানভীর রাশভারী কণ্ঠে শোধালো, তুই কিভাবে যাবি? মিষ্টি ওর ফুপ্পির বাসায় যাবে, ওনাদের বাসা আমাদের বাসার এদিকে, আমি মিষ্টির সাথে চলে যাব। ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা, তুমি বন্যাকে নিয়ে যাও, আর হ্যাঁ, বন্যাকে মোখলেস দুলাভাইয়ের দোকান পর্যন্ত দিয়ে এসো। তানভীর নির্বাক চোখে মেঘকে দেখে নিল, মেঘের ঠোঁট জুড়ে হাসির ঝলক। তানভীর চাইলেও বোনকে কিছু বলতে পারছে না। বন্যার দিকে তাকিয়ে আস্তে করে বলল, চলো। বন্যা তখনও মেঘের দিকে তাকিয়ে আছে, চোখের ভাষায় বোঝাচ্ছে সে তানভীরের সঙ্গে যাবে না। কিন্তু মেঘ সেই ভাষাকে পাত্তা না দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কিরে যাচ্ছিস না কেন? ভাইয়া কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলতো? বন্যা বিড়বিড় করতে করতে উঠে গেল। মেঘ, মিষ্টি, সাদিয়া, মিনহাজ, তামিম তখনও বসা। তানভীর যাওয়ার আগে বোনকে সতর্ক করে গেল যেন তাড়াতাড়ি বাসায় চলে যায়। মিষ্টিরা টুকিটাকি বিষয় নিয়ে দুষ্টামি করছে, অথচ মেঘের মনোযোগ কাপলটার দিকে। দুজন পাশাপাশি বসে কি সুন্দরভাবে গল্প করছে। আবিরের জন্য মেঘের মনটা খুব বেশি ছটফট করছে। আগবাজ না ভেবেই সবার মধ্যে থেকে উঠে গেল, কিছুটা দূরে গিয়ে আবিরকে কল করল। এদিকে আবির অত্যন্ত মনোযোগ সহকারে প্রেজেন্টেশন দিচ্ছে। সচরাচর দিনের বেলা আবিরকে কেউ কল দেয় না, তাই ফোন সাইলেন্ট করতেও ভুলে গেছে। আচমকা কল বাজতেই একজন বয়স্ক ব্যক্তি বিরক্তির স্বরে বললেন, সাইলেন্স ইউর ফোন। আবির তড়িৎ বেগে ফোন সাইলেন্ট করতে টেবিলের কাছে এগিয়ে আসলো। ফোনের স্ক্রিনে নজর পড়তেই থমকালো। অসময়ে মেঘের কল দেখে ভেতরটা কেঁপে উঠল। উপস্থিত সবার দিকে এক পলক তাকিয়ে বলল, আই এম সরি, আই কান্ট কাট দিস কল, এক্সকিউজ মি। আবির কল রিসিভ করে কিছুটা সাইডে সরে দাঁড়িয়েছে। রিসিভ হওয়া মাত্রই মেঘ আর্তনাদ করে উঠল, আবির ভাই। আবির বরাবর মতো শান্ত আর আবেশিত কণ্ঠে জবাব দিল, হুম। আপনি কবে আসবেন? আসবো। মেঘ শীতল কণ্ঠে শুধালো, কবে আসবেন? আবির এবার আস্তে আস্তে বলল, আমি কবে আসবো এটা তো আপনি খুব ভালোভাবে জানেন। আপনি বলুন, আর কতদিন বাকি? মেঘ মৃদু হেসে উত্তর দিল, 27 দিন। ভেরি গুড। এখন বলুন, আপনার কি হয়েছে? কিছু হয়নি, এমনিতেই ভালো লাগছিল না। খেয়েছেন আপনি? এখনো খাওয়া হয়নি, একটু পর খাবো। আপনি খেয়েছেন? বাইরে খেয়েছি, বাসায় যাইনি এখনো। আবির ভ্রু কুঁচকে প্রশ্ন করল, এখনো বাসায় যাননি কেন? সাথে কে? মিষ্টিরা সবাই আছে। মেঘ আবারও ডাকল, আবির ভাই। আবির পূর্বের ন্যায় জবাব দিল, হুম। মেঘ ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, আই মিস ইউ আবির ভাই, মিস ইউ আ লট। সহসা আবিরের ওষ্ঠযুগল প্রশস্ত হলো। সবার দিকে এক নজর দেখল। রুমে উপস্থিত সবার নজর আবির দিকে। আবির সঙ্গে সঙ্গে নজর সরিয়ে আস্তে করে গলা খাঁকারি দিয়ে মুচকে হেসে বলে উঠল, আচ্ছা, তারপর? মেঘ এবার আহ্লাদি কণ্ঠে বলে উঠল, আই মিস ইউ, আই মিস ইউ ইনফিনাইটলি। ডু ইউ মিস মি? আবিরের মোলায়েম কণ্ঠের ছোট জবাব, হুম। মেঘ এবার ঠোঁট উল্টালো। সবসময় মিস ইউ বলে মেঘ কল কেটে দিলেও আজ সে কল কাটছে না, বরং আবিরকে প্রশ্ন করছে, অথচ আবির হুম আচ্ছা বলে কথা কাটাচ্ছে। মেঘ মনে মনে ক্ষুব্ধ হলো। বুক ভরে শ্বাস টেনে রাশ ভারী কণ্ঠে শোধালো, আপনি কি ব্যস্ত? প্রেজেন্টেশন দিচ্ছিলাম। মেঘ আতঙ্কিত কণ্ঠে বলতে শুরু করলো, সরি সরি সরি, আমি বুঝতে পারিনি, আপনি কল কেটে দিলেই পারতেন, রাখি এখন। আবির শান্ত কণ্ঠে বলল, দ্রুত বাসায় যান, আমি প্রেজেন্টেশন শেষ করে কল দিচ্ছি, ওকে? আচ্ছা। মেঘ কল কেটে মোবাইল দিয়ে নিজের কপালে আস্তে করে গাঁটটা দিতে দিতে নিজেকে বকতে লাগলো। মানুষ কল দিয়ে প্রথমে জিজ্ঞেস করে কেমন আছেন, কি করেন, অথচ মেঘ সেই প্রশ্ন সবার শেষে জিজ্ঞেস করেছে। প্রথমে জিজ্ঞেস করলে এমন একটা ঘটনা কখনোই ঘটতো না। মেঘ নিজেকে বকতে ব্যস্ত। আবির ফোন সাইলেন্ট করে টেবিলের উপর রাখতে রাখতে বলল, সরি ফর ওয়েস্টিং ইয়ার টাইম।
সবার মধ্যে মোটামুটি বয়স্ক একজন জিজ্ঞেস করলেন, ইজ ইউর লাভার? আবির নিঃশব্দে হেসে মোলায়েম কণ্ঠে উত্তর দিল, সি ইজ মাই এভরিথিং, আই এম নাথিং উইদাউট হার। মধ্যবয়স্ক লোক এবার একগাল হেসে বললেন, সি ইজ ট্রুলি লাকি টু হ্যাভ এ লাইফ পার্টনার লাইক ইউ, বেস্ট অফ লাক। আবির অনুষ্ণ কণ্ঠে জানালো, নো স্যার, আই এম মোর লাকি টু হ্যাভ সামওয়ান লাইক হার ইন মাই লাইফ। প্রে ফর আস অ্যান্ড এগেন সরি। তানভীর বন্যাকে নিয়ে একটা লাইব্রেরিতে গেল। বন্যা আশেপাশে তাকিয়ে ভাবতে লাগলো। আপাতত কোনো বই কেনারই প্ল্যান ছিল না তার, তবুও অনেক দেখে শুনে 2-3টা বই নিল। তানভীর বন্যাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু বন্যা খুব ব্যস্ত দেখাচ্ছে, এমনকি তানভীরের দিকে তাকাচ্ছেও না। কাজ শেষে তানভীরকে উদ্দেশ্য করে বলল, আপনি চলে যান, আমার আরও কিছু কাজ আছে। কাজ অন্যদিন করবে, আর চলো এক জায়গায় যাব। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আমার শরীর ভালো না। তানভীর মলিন হেসে বলল, বড় বিচে গেলে কিছু হয় না বোকা। বন্যা তানভীরের দিকে স্পষ্ট চোখে তাকিয়ে বলল, আমি বোকা না। তাহলে কি, চালাক? কতটা? বন্যা তখনও তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর রাজভারী কণ্ঠে বলল, কল দিলে কল রিসিভ করো না কেন? বন্যা ঢোক গিলে ভেতরের কষ্ট চেপে রেখে আস্তে করে বলল, সবসময় ফোনের কাছে থাকি না। পরে তো দেখো, তখন একটা কল দিতে পারো না। বন্যা আর কিছু বলল না। তানভীর এবার শক্ত কণ্ঠে জানতে চাইল, তুমি কি আমার উপর বিরক্ত? বন্যা এপাশ ওপাশ মাথা নেড়ে নিচু স্বরে বলল, আমি বাসায় যাব। বন্যার ভেতরে ঠিক কতটা যন্ত্রণা হচ্ছে এটা সে তানভীরকে বোঝাতেই পারছে না। তানভীর বন্যাকে নিয়ে একটা চায়ের দোকানে বসলো। যদিও বন্যার ইচ্ছে ছিল না, তানভীর জোর করেই এনেছে। দুজনে 2 কাপ বুলেট চা নিয়েছে। বন্যা দ্রুত চা খাচ্ছে, যেন যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে যেতে পারে। তানভীর বন্যার এমন কর্মকাণ্ড দেখে হতবাক হয়ে তাকিয়ে আছে। আচমকা বলে উঠল, সেদিনের মেয়েটার কথা মনে আছে? বন্যা বুঝে অবুঝের মতো প্রশ্ন করল, কোন মেয়ে? আয়েশা। নামটা কর্ণ করে প্রবেশ মাত্র বন্যা বিষম খেয়ে উঠল। টক আর কাঁচামরিচের ঝাঁঝে কাস্তে কাস্তে বন্যার শ্বাস আটকে যাচ্ছে। 2 চোখ বেয়ে পানি পড়ছে। তানভীর তড়িঘড়ি করে 1 গ্লাস পানি নিয়ে আসলো। শ্বাস আটকে যাওয়ায় পানিটা পর্যন্ত খেতে পারছে না। তানভীর কি করবে বুঝতে না পেরে বন্যার মাথায় অনবরত ফুঁ দিচ্ছে। বন্যার স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগলো। তানভীর তখনও বন্যার পাশে দাঁড়ানো। বিষয়টা খেয়াল করে বন্যা আস্তে করে বলল, আমি ঠিক আছি, আপনি বসুন। তানভীর সরি বলে দূরে সরে বসেছে। বন্যা বলল, তখন কি যেন বলছিলেন, বলুন। তানভীর মনে মনে বিড়বিড় করল, যে শাকচুন্নির নাম নেওয়াতে তোমার এই অবস্থা হয়েছে, এই শাকচুন্নির নাম আর জীবনেও মুখে নেব না। বন্যা আবারও বলল, কি হলো বলুন। কিছু না, চলো তোমাকে বাসা পর্যন্ত দিয়ে আসি। আবির প্রেজেন্টেশন শেষ করেই মেঘকে কল দিয়েছে। ততক্ষণে মেঘ বাসায় চলে গেছে। কথা শেষ করে ফেসবুকে ঢোকা মাত্র মেঘের পোস্ট সামনে আসছে। পোস্ট দেখে আবির চিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে অনুগ্রহ কণ্ঠে বলল, রূপকথা রাজকুমার না হলেও মাহাদিবার রাজকুমার হয়ে খুব শীঘ্রই আসবো ইনশাল্লাহ। নিত্যদিনের মতো রাত 10টা 30 নাগাদ আবিরের কল আসছে। মেঘ যেন প্রতিদিনই এই সময়টার জন্য অপেক্ষা করে। আবির কল দিয়েই ধীর কণ্ঠে শোধালো, কি অবস্থা? কিসের কি অবস্থা? শপিং কত দূর? কিসের শপিং? বিয়ের। কার বিয়ে? তোর। আমার বিয়ে কবে? সেসব জেনে তোর কাজ কি? তুই না বলছিলে বিয়ের জিনিসপত্র নিয়ে পালানোর সত্তর? টাকা পাঠিয়েছি, কি কি লাগে সব কিনে নিস। মেঘ আহম্মকের মতো তাকিয়ে বলল, আমি আপনাকে এটা বলিনি। সেসব বাদ দে, এখন বল তোর কি লাগবে। মেঘ মনে মনে বিড়বিড় করল, আপনাকে লাগবে, এখন দিয়ে দেন আমার। কি হলো বল। আমার কিছু লাগবে না। আবির গম্ভীর কণ্ঠে বলল, আগামীকাল শপিংয়ে যাব, সারা রাত লিস্ট করে পাঠাবেন, মনে থাকবে? হুম। তানভীর রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগী হয়েছে। সেই সঙ্গে আপাতত আবিরের অফিসের টুকটাক দেখাশোনা করতে হচ্ছে। এছাড়াও আরও কিছু কাজ আছে। এর মধ্যে আয়েশার সঙ্গে আর দেখা হয়নি। তানভীরও ভুলে গেছে সেই মেয়ের কথা। বন্যা ইদানিং একটা টিউশন শুরু করছে। মূলত বন্যার বড় আপু মেয়েটাকে পড়াতো, কিন্তু এখন চাকরির চাপে টিউশন পড়ানোটা কষ্ট হয়ে যায়, তাই বন্যা পড়াচ্ছে। বিকেল দিকে বন্যা টিউশন থেকে বেরিয়ে হেঁটে মেইন রোড পর্যন্ত যাচ্ছিল। অনেকটা যাওয়ার পর হঠাৎ পাশ থেকে একজন ডাকলো, বন্যা। মেয়েলি কণ্ঠস্বরে নিজের নাম শুনে বন্যা থমকে দাঁড়িয়ে পাশে দাঁড়ালো। 3 পিস পরা এক মেয়ে, মাথায় ওড়না দেওয়া, এগিয়ে আসলো বন্যার কাছে। বন্যা সূক্ষ্ম নেত্রে তাকিয়ে প্রশ্ন করল, কে আপনি?
আমাকে কিভাবে চেনেন? আমি আয়েশা। সেদিন দেখা হলো মনে নেই? তানভীরের সাথে ছিলে তুমি। বন্যা শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, কিছু বলবেন? হ্যাঁ। তুমি মেঘের ফ্রেন্ড না? জি, কেন? আসলে তোমাকে সেদিন তানভীরের সাথে দেখার পর কেন যেন মনে হচ্ছিল তুমি ওর গার্লফ্রেন্ড। অনেক ভাবার পর মনে হয়েছে তুমি তো মেঘের ফ্রেন্ড। অনেক আগে তোমাকে দেখেছিলাম, তখন তোমরা অনেক ছোট ছিলে। বন্যা নিজের ভেতরে ক্রোধ চেপে রেখে শান্ত স্বরে জিজ্ঞেস করল, আমাকে কি কোনো দরকারে ডেকেছেন? আমার কিছু কাজ আছে, যেতে হবে। তানভীরের বিষয়ে জিজ্ঞেস করতেই ডেকেছিলাম। তুমি জানো কি না জানি না, তানভীরের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক সমস্যার কারণে অনেকদিন যাবৎ যোগাযোগ ছিল না। মূলত তানভীরের জন্যই আমার ঢাকায় আসা। মাস্টার্স আর চাকরির প্রস্তুতি কেবল বাহানা। আচ্ছা, তানভীর কি বর্তমানে কোনো সম্পর্কে আছে? জানো তুমি? আমি কিভাবে জানবো? তোমার সাথে কিছু নেই তো? বন্যা কপাল কুঁচকে প্রশ্ন করল, থাকলে কি করবেন? আয়েশা ফিক করে হেসে বলল, মজা করতেছ। তোমাকে তানভীর ছোট বোনের চোখে দেখে, তাই তোমার প্রতি ওর কোনো অনুভূতিই আসবে না। বন্যা ফোঁস করে বলল, তাহলে তো আপনিই ভালো জানেন। আসছি। বন্যা চলে যাচ্ছে। মেয়েটা পেছন থেকে জিজ্ঞেস করলো, তোমার কাছে তানভীরের নাম্বার আছে? বন্যা কোনো উত্তর দিল না। মেয়েটা আবার বলল, তানভীরের সাথে দেখা হলে আমার কথা বইল। ইদানিং আবিরের আব্বুর অফিসে বেশ চাপ যাচ্ছে। মোজাম্মেল খানও ঢাকায় নেই। আলী আহমদ খান একা সব সামলে হিমশিম খাচ্ছেন। তার মধ্যে কয়েকজন নতুন জয়েন করছে, তাদেরকে সব কিছু বুঝিয়ে দিতে হচ্ছে। আবির সকাল থেকে বেশ কয়েকবার কল দিয়েছে। আলী আহমদ খান ফোনের কাছে নেই, তাই রিসিভ করতে পারেননি। অনেকক্ষণ পর ফোন দেখে আবিরকে কল ব্যাক করলেন। আবির সালাম দিয়ে শান্ত কণ্ঠে বললেন, আবু, শিফাতের ব্যাপারে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি ভেবেচিন্তে নিয়েছেন? হ্যাঁ, কেন? কিন্তু আমার মনে হচ্ছে আপনার এই সিদ্ধান্তটা নিয়ে আবারও ভাবা উচিত। তোমার চাচ্চু তোমার কাছে বিচার দিয়েছে? না আব্বু, চাচু শুধু জানিয়েছেন। এটা একান্তই আমার মতামত। তারপরও যদি মনে হয় আপনি তাকে জয়েন করাবেন, তাহলে অন্ততপক্ষে কিছুদিন সময় নিন। আমি কিছুদিনের মধ্যেই চলে আসবো। চাচ্চু কাকামণি ঢাকায় ফিরলে সবার সাথে কথা বলে সিদ্ধান্তটা নিলে ভালো হতো না? কি বলতে চাচ্ছ? আমার নেওয়া সিদ্ধান্ত ভুল? তোমরা যা ঠিক মনে করবে শুধুমাত্র তাই ঠিক? আবু প্লিজ, আপনি মাথা ঠান্ডা করে একবার ভাবুন। যেখানে 25-30 বছর যাবৎ গ্রামের মানুষের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, ভুল করেও কখনো গ্রামে যান না, সেখানে সেই গ্রামের এক ছেলেকে গুরুত্বপূর্ণ পোস্টে জব দিচ্ছে, সেটা কি আদৌ যুক্তিপূর্ণ? 15 দিনের মধ্যে আমি চলে আসবো। তাছাড়া খুব সমস্যা হলে তানভীরকে বললেই অফিসে আসবে। এরপরও যদি নিতে চান, আরও অনেক মানুষ আছে। প্লিজ, একবার অন্তত ভাবুন। আলী আহমদ খান গুরুতর কণ্ঠে বলতে শুরু করলেন, দেখো, মানুষ সারা জীবন খারাপ থাকে না। তার পরিবার আমাদের সাথে যে অন্যায়টা করেছে সেটা অনেক বছর আগের ঘটনা। এত বছর পর সে বিপদে পড়ে জবের জন্য আমার কাছে এসেছে। এখন আমি যদি তার সাথে খারাপ ব্যবহার করি, তাহলে তাদের আর আমাদের মধ্যে কী পার্থক্য রইল? দ্বিতীয়বার সুযোগ পেলে মানুষ নিজের প্রথম ভুলগুলোকেও শুধরাতে পারে। দেখা যাক সে কি করে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আমার মন কোনোভাবেই সায় দিচ্ছে না। আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে অনেকেই অনেক কিছু করতে পারে। তুমি দুশ্চিন্তা করো না, আর যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো, যদি তোমার ইচ্ছে হয়। আবির মলিন হেসে বলল, সরি আব্বু। সরি বলছো কেন? বলতে ইচ্ছে করলো, তাই বললাম। আরও 1 সপ্তাহ কেটে গেছে। আবিরের বাড়ি ফেরার কেবল 1 সপ্তাহ বাকি। খান বাড়ির আমেজ বদলে গেছে। মালিয়া খান, হালিমা খান বিভিন্ন জাতের পিঠা তৈরিতে ব্যস্ত। আকলিমা খানও তাদের কাজে সহযোগিতা করছে। মেঘ সকাল থেকে আম্মুদের বিশাল আয়োজন দেখছে। আজ ভার্সিটি যেতে একদম ইচ্ছে করছে না। তারপরেও কি মনে করে ভার্সিটি এসেছে। একটা ক্লাস শেষ হয়ে আরেকটা ক্লাস শুরু হয়েছে কেবল 15 মিনিট হবে। এর মধ্যে মেঘের মাথা ঘুরছে, চোখে অন্ধকার দেখছে। একবার ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসেছে, তারপরও ঠিক হচ্ছে না। মেঘের অবস্থা দেখে বন্যাও ভয় পাচ্ছে। তানভীরকে ফোন দিতে চাচ্ছে, কিন্তু মেঘ বারবার আটকে দিচ্ছে। প্রায় 10 মিনিট পর মেঘ আচমকা সেন্স হারিয়ে বন্যার গায়ের উপর ঢলে পড়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।